নির্ভীক কণ্ঠস্বরের জন্য পরিচিত নাসির উদ্দিন পাটোয়ারি, যার মাঝে ভয়ভীতি খুব একটা দেখা যায় না। অনেকেই তাকে তুলনা করেন শরীফুল ওসমান হাদির সাথে। সম্প্রতি তার একটি ফেসবুক স্ট্যাটাস তুমুল ভাইরাল হয়েছে, যেখানে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লিখেছিলেন, অভিনন্দন ইঞ্জিনিয়ার তারেক রহমান, জাতীয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর 13তম ব্যাচে আপনার তথাকথিত সাফল্য উপলক্ষে শুভেচ্ছা। এই তির্যক মন্তব্য ছুড়ে দিয়ে 11 দলীয় জোটের তরুণ প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। নির্বাচনে পরাজয়ের পরও ভোটের আগেই তার রসাত্মক কিন্তু প্রতিবাদী বক্তব্যগুলো ব্যাপক সাড়া ফেলেছিল। অন্যদিকে কিশোর গ্যাং ও নাস্তিকদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত মামুনুল হক, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হিসেবে সমর্থকদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে নির্বাচনের ফলাফল নিয়ে সূক্ষ্ম কারচুপি ও অনিয়মের অভিযোগ উঠেছে এবং অনেকের দাবি এই দুই বলিষ্ঠ কণ্ঠস্বরকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। ফলে প্রিয় নেতাদের সংসদে দেখতে না পাওয়ার আশঙ্কায় লাখো তরুণ সমর্থকের হৃদয়ে যেন রক্তক্ষরণ শুরু হয়েছে। তবে আশার আলো রয়েছে, একটি নির্দিষ্ট সমীকরণ মিললে নির্বাচিতে পরাজিত হয়েও সংসদে প্রবেশের সুযোগ পেতে পারেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং মামুনুল হক। কিন্তু কিভাবে, সেই উত্তর সহ আজ জানাবো আরো 3 জন ব্যক্তির গল্প, যারা ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসে পরিণত হয়েছেন দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রচলিত ব্যবস্থায় সাধারণত নির্বাচনে হারলে সংসদে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়, কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি নতুন রাজনৈতিক কাঠামোর ধারণা সামনে এনেছেন, যা দেশের রাজনীতিতে ভিন্ন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। নতুন প্রস্তাবিত ব্যবস্থায় সরাসরি ভোটে পরাজিত হলেও দলীয় ভোটের আনুপাতিক হিসাবের ভিত্তিতে সংসদের উচ্চকক্ষে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। ফলে ব্যালট যুদ্ধে হেরে যাওয়া অনেক আলোচিত নেতাও জাতীয় সংসদে প্রবেশ করতে পারেন, যা এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। এটি কোনো জাদু নয়, বরং সম্ভাব্য ভবিষ্যৎ সংসদীয় কাঠামোর একটি মৌলিক রূপান্তর, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো রাজনৈতিক দল ন্যূনতম 1% ভোট পেলেই উচ্চকক্ষের 100 আসনের মধ্যে অন্তত একটি আসন পেতে পারে। অর্থাৎ নিম্নকক্ষে একটি আসন না জিতলেও উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পাওয়ার সুযোগ থাকবে। এই হিসাব অনুযায়ী ন্যাশনাল সিটিজেন পার্টি কয়েকটি আসন পাওয়ার সম্ভাবনায় এগিয়ে রয়েছে। একইভাবে আলোচিত নেতা মামুনুল হক ও দলের সামগ্রিক ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের সদস্য হিসেবে সংসদে যেতে পারেন, এমন আলোচনা রাজনৈতিক মহলে জোরালো। এছাড়া সম্ভাব্য উচ্চকক্ষ সদস্য হিসেবে যেসব নাম ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এই ব্যবস্থা কার্যকর হলে নির্বাচনে পরাজিত হলেও অভিজ্ঞ ও প্রভাবশালী নেতাদের সংসদীয় কার্যক্রমে যুক্ত করার সুযোগ তৈরি হবে। এই কাঠামো কার্যকর হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ এসব দল নির্বাচন হারলেও তাদের গুরুত্বপূর্ণ নেতাদের সংসদীয় কার্যক্রমে কাজে লাগাতে পারবে। তারা সাংবিধানিকভাবে সংসদ সদস্যের মর্যাদা পেলেও পরিচিত হবেন উচ্চকক্ষের সিনেট সদস্য হিসেবে। দ্বিকক্ষ বিশিষ্ট এই ব্যবস্থায় আইন প্রণয়ন প্রক্রিয়ায় অভিজ্ঞ রাজনীতিবিদদের অংশগ্রহণ বাড়বে এবং বিজয় পরাজয়ের ব্যবধান কিছুটা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষ হবে 100 আসনের এবং সংসদ সদস্যরা মনোনীত হবেন আনুপাতিক ভোটের ভিত্তিতে। উচ্চকক্ষের নিজস্ব আইন প্রণয়ন ক্ষমতা না থাকলেও অর্থ বিল ছাড়া অন্যান্য 2 বিল 2 কক্ষেই উপস্থিত হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। 1 মাসের বেশি বিল আটকে রাখলে তা অনুমোদিত বলেই গণ্য হবে। তারা মূলত বিল পর্যালোচনা, বিশ্লেষণ ও সুপারিশ প্রদান করবে। এই সমীকরণ মিললে সম্ভাব্য রাজনৈতিক দ্বৈরথ দেখা যেতে পারে, যেমন নাসির উদ্দিন পাটোয়ারি বনাম মির্জা আব্বাস এবং আসিফ মাহমুদ বনাম ইশরাক, যা রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নতুন উচ্চকক্ষ ব্যবস্থা কার্যকর হলে দেশের রাজনীতিতে এক ধরনের ক্ষমতার পুনর্বিন্যাস দেখা যেতে পারে। দীর্ঘদিন ধরে নির্বাচনী রাজনীতিতে যারা মাঠে শক্ত অবস্থান ধরে রেখেও সরাসরি সংসদে যেতে পারেননি, তাদের জন্য এটি হতে পারে নতুন দরজা। বিশেষ করে তরুণ নেতৃত্ব ও আদর্শ ভিত্তিক রাজনীতির জন্য এটি বড় একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। কারণ জনপ্রিয় ভোটের একটি নির্দিষ্ট অংশ পেলেই উচ্চকক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ায় ছোট দলগুলো জাতীয় নীতি নির্ধারণী পর্যায়ে প্রভাব বিস্তার করতে পারবে। এই বাস্তবতায় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভবিষ্যতে সংসদ শুধু ক্ষমতাসীনদের একক প্ল্যাটফর্ম থাকবে না, বরং বহুমতের প্রতিনিধিত্বকারী একটি ভারসাম্যপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে। এই নতুন ব্যবস্থাকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক শিবিরে কৌশল নির্ধারণ শুরু হয়েছে। বিশেষ করে উচ্চকক্ষে সম্ভাব্য প্রতিনিধিত্ব পাওয়ার হিসাব করছে বিভিন্ন দল। রাজনৈতিক অঙ্গনে যেসব সম্ভাব্য নাম ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাস, আসিফ মাহমুদ এবং ইশরাক হোসেন। যদি রাজনৈতিক সমীকরণ মিলে যায়, তাহলে ভবিষ্যতে সংসদে নতুন ধরনের রাজনৈতিক দ্বৈরথ ও বিতর্ক দেখার সম্ভাবনা তৈরি হতে পারে, যা দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা যোগ করবে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এসব দল এই প্রস্তাবিত কাঠামোকে নিজেদের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বিবেচনা করছে। তাদের মতে, এই ব্যবস্থা চালু হলে নির্বাচনে পরাজিত হলেও যোগ্য ও অভিজ্ঞ নেতাদের সংসদীয় আলোচনায় অংশ নেওয়ার সুযোগ থাকবে, যা আইন
আইন প্রণয়ন প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু হলে রাজনৈতিক মেরুকরণ কিছুটা কমতে পারে, বিরোধী মতের প্রতিনিধিত্ব বাড়বে। আইন প্রণয়ন প্রক্রিয়া আরও পর্যালোচনামূলক হবে এবং নীতি নির্ধারণী অভিজ্ঞ নেতৃত্বের ভূমিকা বৃদ্ধি পাবে। তবে সমালোচকরা সতর্ক করে বলেছেন, এই ব্যবস্থা কার্যকর করতে হলে সাংবিধানিক ভারসাম্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি, না হলে এটি নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে। বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের এই সম্ভাব্য অধ্যায় এখনো পুরোপুরি বাস্তবায়িত না হলেও আলোচনা, বিশ্লেষণ এবং রাজনৈতিক হিসাব নিকাশে ইতিমধ্যে এটি বড় একটি প্রভাব ফেলেছে। যদি প্রস্তাবিত উচ্চকক্ষ ব্যবস্থা বাস্তবায়িত হয়, তাহলে ভবিষ্যতে সংসদে এমন অনেক পরিচিত মুখ দেখা যেতে পারে যারা সরাসরি নির্বাচনে জয়ী না হয়েও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বাংলাদেশের রাজনীতি সত্যি একটি নতুন মোড় নিতে যাচ্ছে, নাকি এটি শুধুই একটি রাজনৈতিক পরীক্ষা যার ফল নির্ধারণ করবে সময়? এখন আসছে গুরুত্বপূর্ণ নিউজ। এক সময় মাথার উপর ঝুলছিল ফাঁসির দড়ি, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় দীর্ঘদিন পর কারাবাস শেষে জনগণের রায়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন 3 আলোচিত নেতা: লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু, এটিএম আজহারুল ইসলাম। দীর্ঘ কারাজীবন, মৃত্যুদণ্ডের আশঙ্কা এবং রাজনৈতিক উত্থান পতনের পর জনরায়ে তারা আবার জাতীয় সংসদে ফিরে এসেছেন, যা বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। লুৎফুজ্জামান বাবর, নেত্রকোনা 4। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2007 সালে গ্রেফতার হন। এরপর দীর্ঘ 18 বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলেন তিনি। 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান। গত বছর 16 জানুয়ারি তিনি কারাগার থেকে মুক্তি পান এবং নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনায় ফিরে যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 1,20,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল 2। বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন। দীর্ঘ 17 বছর কারাজীবনের পর 2024 সালের 24 ডিসেম্বর তিনি মুক্তি পান। নিজ জন্মভূমি টাঙ্গাইলের গোপালপুর ভুয়াপুর আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে তিনি প্রায় 2 লাখের বিশাল ব্যবধানে জয়ী হয়ে সংসদে ফিরেছেন। এটিএম আজহারুল ইসলাম, রংপুর 2। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামও বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রংপুর 2, তারাগঞ্জ, বদরগঞ্জ আসন থেকে তিনি নির্বাচিত হন। 2012 সালে কারাবন্দী থাকার পর গত 28 মে তিনি মুক্তি পান। যেখানে ফাঁসির কাস্টে যাওয়ার শঙ্কা ছিল, সেখানে জনরায়ের মাধ্যমে তিনি এখন সংসদ সদস্য হিসেবে আইনসভায় যোগ দিচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচনের কয়েকটি আসনের ভোটের ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার রাত 12:15টার সময় ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানা মতে আমরা এগিয়ে আছি, গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। আমরা বুঝতে পারছি না এটা কেন। তিনি অভিযোগ করেন, ওয়েবসাইটে কে কয়টা আসন পেয়েছে সেটা দেওয়া হলো, মাঝখান থেকে উধাও হয়ে গেল, আবার নাই। আমাদের লোকদের বসিয়ে রাখা হলো দীর্ঘ সময়। এই একটু আগে 10টা-12টা কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন। ফলাফল বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, এই যে কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা, এমনকি ঢাকা 8 আসন এখনো ঝুলে থাকবে কেন? সেখানে কি হচ্ছে এটা আপনারা সাংবাদিকরা জানেন। এই বিষয়গুলো সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না।